নমস্কার। প্রিয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি কুণাল ঘোষ। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বক্তব্য আমরা আপনাদের জানাবো এবং আপনাদের মাধ্যমে সকলের কাছে পেশ করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসছেন, কলকাতায় রয়েছেন। আইন শৃঙ্খলা নিয়ে নানা রকম কথা বলেছেন এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। অমিত শাহ তিনি বলেছেন হুমকির সুরে, ভোটের সময় আমি 15 দিন এখানে থাকব। আমরা খুব সবিনয়ে বলছি আপনি থাকতেই পারেন, আপনি তো 21 সালেও ডেলি প্যাসেঞ্জারই করেছেন। আপনি বারবার এলেন, তার কোনো ইম্প্যাক্ট, কোনো প্রভাব বাংলায় নেই। যেটুকু প্রভাব পড়ে সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে। নো ভোট টু বিজেপি, নো ভোট টু অমিত শাহ। আমরা আপনাকে বলছি, আপনি বলছেন ভোটের সময় 15 দিন থাকবো। আমরা বলছি 15 দিন কেন, 1 মাস থাকুন। কিন্তু আপনার বিবৃতিটা সামান্য চেঞ্জ করে আপনার দম থাকলে আপনি বলুন ভোটের ফলাফল প্রকাশের পর 1 দিন বাংলায় থাকব, ভোটের সময় 15 দিন থাকব, এইটুকু বলে ছেড়ে দেবেন না। আপনাকে বলতে হবে, আপনার ক্ষমতা থাকলে আপনি বলুন ভোটের ফলাফল বেরোনোর পর 1 দিন কলকাতায় থাকব। গোহারা হারবেন। আগের বার বলেছিলেন আব কি বার 200 পার, 77 এসে থেমে গেছিল। আপনি অনুপাতে ফেলে দিন। আজকে উনি বলেছেন 170 পেলেই পরিবর্তন, 277, 170, 60। আপনি অনুপাতে ফেলে দিন। 21 সালে যে বলেছে 200 জিতব, 77-এ আটকে গেছে, 26 সালে এসে সে নিজেই কমিয়ে ফেলেছে 170। নিশ্চিত পরাজয় বুঝে গেছেন। মুখ রক্ষায় এই ধরনের এখন এখানে প্ররোচনামূলক কথা বলে বেড়াচ্ছেন এবং সমস্ত রকম নকদাক দিয়ে কাজ করছেন। নন্দীগ্রামে আমাদের কর্মী খুন হয়ে গেল, ফরিং দাস, গতকাল থেকে হুমকি দিয়েছে বিজেপি কর্মীরা। গতকাল থেকে হুমকি দিয়েছে, তারপর পিটিয়ে মেরে দিয়েছে। বিজেপির প্ররোচনা, বিজেপি গন্ডগোল চাইছে। কালিয়াচকে কি হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন বিচারকদের আটকে রাখা, বিচারকদের ঘিরে বিশৃঙ্খলা কোনো অবস্থায় সমর্থন করি না, কোনো অবস্থায় বরদাস্ত করি না। আমরা লড়ছি মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে এবং আইনে। আমরা শান্তিপূর্ণভাবে প্রত্যেক বৈধ ভোটারের অধিকার আমরা আদায় করে ছাড়ব। কিন্তু এখানে একটা প্লট হচ্ছে, ওদের গন্ডগোল চাই, ওদের অস্থিরতা চাই। কাল থেকে আরম্ভ করেছে আইন শৃঙ্খলা। কাদের হাতে আইন শৃঙ্খলা? আপনারা একের পর এক অফিসার সরিয়েছেন, পুলিশ প্রশাসন, মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, নগরপাল থেকে ডিজি আপনারা সরিয়েছেন। অলিখিত জরুরি অবস্থা আপনারা জারি করেছেন, কৈফিয়ত দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হয় নাকি কখনো? আপনারা প্ররোচনা দিচ্ছেন, বৈধ ভোটারদের নাম কাটছেন, হ্যারাসমেন্ট। বাবা বন্দ্যোপাধ্যায় ছেলে কেন ব্যানার্জি, মহিলাদের বিয়ের পর কেন ঠিকানা বদল, পদবি বদল, নাম্বার দিচ্ছেন। মৃত্যুর মিছিল হয়ে গেছে আতঙ্কে উদ্বেগে।
আপনারা প্ররোচনা দিচ্ছেন, আবার আপনাদের কিছু বি টিম সি টিম মানুষকে উত্তেজিত করাচ্ছে, চলুন আমরা গিয়ে ওখানটা অ্যাটাক করি। মানুষ উদ্বিগ্ন, তাদের প্ররোচনা দিচ্ছে। আমরা বারবার বলছি, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এদের প্ররোচনায় পা দেবেন না। কি লাভ? বিজেপির দলদাস একটা নির্বাচন কমিশন, প্রশাসন যার দায়িত্বে, আর বিজেপির বি টিম সি টিম কয়েকটা রাজনৈতিক অপশক্তি, এটা তাদের মধ্যে খেলা চলছে। এরা মানুষকে উত্তেজিত করে দিয়ে বিক্ষোভের নামে নিয়ে যাবে আর এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন এ ধরনের গন্ডগোলে পা দেবেন না। কি লাভ হবে? এরপর তদন্তের নামে আপনাদের ধরে নিয়ে যাবে, যে ভোটটা দিতেন সেই ভোটটাও তো দিতে পারবেন না। আস্থা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে। সুপ্রিম কোর্ট কিছু কিছু পদক্ষেপ তো নিয়েছেন, কিন্তু বিচারকদের ঘিরে কোন বিক্ষোভ, বিচারকদের এটা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, অনুমোদন করে না। মানুষকে বারবার বলছে কোন ধরনের কারুর প্ররোচনায় আপনি বিচারকদের আটকে রাখলে, আপনি আটকে রেখে ভোটের অধিকার পাবেন না। ওরা কাজ করছে, ইলেকশন কমিশন কাজ করছে, বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন কাজ করছে। বিচারকদের উপর কোন ধরনের কোনো আক্রমণাত্মক, কোনো সমালোচনামূলক কিচ্ছু করবেন না। আইনের সমস্তটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবাই দেখছেন, এবং দু একটা রাজনৈতিক অপশক্তিকে বিজেপি ব্যবহার করছে, যারা মানুষকে উত্তেজিত করে বিপথগামী করে নিয়ে যাচ্ছে। চিৎকার করে ঘিরে রাখলেই সেটা আন্দোলন হয় না, আর সেই আন্দোলনে আপনার লাভ হচ্ছে না, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। কতগুলো লোককে এখন অ্যারেস্ট করবে বলুন দেখিনি? নয় সিবিআই, নয় এনআইএ, নয় অমুক, নয় তমুক। আপনি আপনার ভোটাধিকার জন্য গেছিলেন, অন্য লোকের পাল্লায় পড়ে আপনাকে উত্তেজিত করে দিলে আপনি গেলেন। এবার আপনি এখন গিয়ে জেলে আটকে থাকবেন, তো ভোটটা কে দেবে? আপনার বাড়ির লোক বিপর্যস্ত হয়ে যাবে। ফলে আমরা বারবার বলছি এগুলো সব বিজেপির প্ল্যান। বাংলায় ওরা হারছে, ওরা জানে। সেই কারণে কোন প্ররোচনায় পা দেওয়া যাবে না। ওরা একের পর এক এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। দয়া করে তাতে পা দেবেন না। আস্থা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রীর উপর, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপর। মানুষের বৈধ ভোটার যারা, তাদের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু কারুর কথা শুনে, আপনি জানেন না আপনাকে যে উস্কাচ্ছে তাকে বিজেপি পাঠাচ্ছে পেছন থেকে উস্কাতে, কারণ ওদের অশান্তি চাই, ওদের নেগেটিভ খবর চাই, যাতে দিল্লির থেকে আরো বেশি করে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ করতে পারে। আমি মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করছি, আজকের আরো কিছু ডেভেলপমেন্ট আছে, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য সে বিষয়ে বিস্তারিত আপনাদের জানাচ্ছেন, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ জানাই আমাদের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তাকে, এবং মোটামুটি গোটা ব্যাপারটাই খুব সুন্দরভাবে আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক। পুরোটাই একটা গেম প্ল্যান, যেটা আমাদের নেত্রী বারবার বলছেন, আর আজকে বলছেন তা নয়, কিন্তু বারে বারে বলে এসেছেন যে একটা গেম প্ল্যান তৈরি হচ্ছে যাতে এখানে নির্বাচনটা না হয়, যাতে এখানে কোনো এই ধরনের অপশক্তি, সেই অপশক্তির শ্রীবৃদ্ধি ঘটে, এই কাজটা করে আসছে। এটা বারবার বলা হয়েছে। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, ধিক্কার তিনি জানিয়েছেন, শুধু নয় আমরা সবাই দলের পক্ষ থেকে ধিক্কার জানাই যে বিচারকদের, বিচারপতিদের এই ধরনের
তাদের যেভাবে সন্ত্রস্ত করা হয়েছে এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না, এবং স্পষ্ট করে বলে দেওয়া যে এর মধ্যে আমাদের দল তৃণমূল কংগ্রেস কোথাও কোনোভাবে লিপ্ত নেই। আজকে মাননীয় সর্বোচ্চ আদালত তাদের অসন্তোষ প্রকাশ করেছেন, এবং আমাদের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনিও বলেছেন যে যাদের হাতে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, তাদের আরো বেশি ভিজিলেন্ট হওয়া উচিত ছিল, তাদের আরো বেশি তাদের এখানে ভূমিকা রাখা উচিত ছিল। যখন দেখছেন যে বিচারপতিরা সেখানে যাচ্ছেন, কোর্টের অর্ডারে বিচারপতিরা সেখানে যাচ্ছেন, তাহলে ল অ্যান্ড অর্ডারটা কার হাতে? ল অ্যান্ড অর্ডারটা তো আমাদের হাতে নেই, সরকারের হাতে নেই, মুখ্যমন্ত্রীর হাতে নেই। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এখান থেকে অফিসার তুলে নিয়ে যাচ্ছেন, 483 জন অফিসার তোলা হয়েছে এখান থেকে, আর অন্য রাজ্যে ভোট হচ্ছে সেখানে 23 জন অফিসার। কত গুণ অফিসার তাহলে এখানে তুলতে হলো? 21 গুণ অফিসার বেশি তুলতে হলো কেন? কি কারণে? এই কথাটাই তো বারবার আমাদের মাননীয় নেত্রী বলছিলেন যে এত অফিসার যদি তুলে নেয় তাহলে তারা নতুন এসে জানবে কি করে, কিভাবে বলবে। এবং এই যে ঘটনা ঘটেছে তিনি নিজেই বলেছেন যে প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ যে প্রশাসন এখন আন্ডার কন্ট্রোল অফ নির্বাচন কমিশন, সেই প্রশাসন থেকে তাকে কিছু জানানো হয়নি। তাহলে বুঝে দেখুন, সর্বোচ্চ আদালতও কিন্তু বলেছেন যে এটা কমিশনের দায়িত্ব ছিল, তো কমিশনের দেখার কথা ছিল। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে কমিশন তো ব্যর্থ, কমিশন তার ব্যর্থতাটা স্বীকার করে নিক। আর ওখানে ওই যে এসে যিনি হুঙ্কার দিয়ে গেছেন, আগে আগে হুঙ্কার, আবার আবার যতবার নতুন করে আসছেন ততবার হুঙ্কার, আর কত হুঙ্কার দেবেন? বাংলার মানুষ বুঝতে পারছে আপনার হুঙ্কার ওই আপনার কতগুলি শব্দের মধ্যে থেকে যাবে, আপনার গলার আওয়াজের মধ্যে থেকে যাবে। এই হুঙ্কারে বাংলা ভুলবে না, বাংলা ভুলছে না। বাংলা তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বৈধ ভোটাররা সবাই ভোট দেবেন, যেমন আদালত বলছে, সর্বোচ্চ আদালত বলেছেন যে একটাও বৈধ ভোটার যাতে বাদ না পড়ে সেই রাস্তাটাই তারা তৈরি করছেন। সুতরাং এই যে কালকেও আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের কাছে যে টুকুন আমরা বুঝতে পেরেছি যে কমিশনের সাথে যারা বিচারপতিরা বসেছিলেন, সম্মানীয় বিচারপতিরা, তারা সন্তুষ্ট ছিলেন না, পুরো প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নন। অর্থাৎ যারা বলতে যাবেন, যে ট্রাইব্যুনালে বলতে যাবেন, তার যে প্রক্রিয়াটা করতে হবে সে সম্পর্কে সন্তুষ্টি তারা প্রকাশ করতে পারেনি। অর্থাৎ তাদের কাছে যে তথ্য দেওয়া হয়েছে তারা তাতে সন্তুষ্ট হননি। তাহলে এই যে গোটা ব্যাপারটা, এটা বোঝা যায় যে গেম প্ল্যান, একটা গেম প্ল্যান, যে কোনোভাবে এই বৈধ ভোটারকে অবৈধ করে দাও, আমরা নিয়ে আসি বাইরে থেকে ভোটার, এখানে ভোট দেবে, আর না হলে পুরো ব্যবস্থাটাকেই একদম একদম ইনফ্রাকচুয়াস করে দাও, যাতে রাষ্ট্রপতি শাসন টাসনের মতন কিছু হয়। কিন্তু সেটা হবে না, সেটা হবে না। আজকে আমাদের একজন মানুষ, আমাদের কর্মী মারা গেছেন, কিন্তু এটা মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস একটা কর্মীর মেরে ফেললেন পুরো, কালকে তাকে ধমক দিতে দিতে আজকে মেরেই ফেললেন। আমরা এর প্রতিকার মানুষ করবেন, এটা কিন্তু আমাদের বিশ্বাস, এবং সেই বিশ্বাস নিয়েই তিনবারে যিনি নেত্রী তার উপর আস্থা রেখেছেন মানুষ, তিনবার, আবার চতুর্থবারও সেই মানুষের ওপরই আস্থা রাখবেন। কারণ এখানে আইন শৃঙ্খলা যিনি একেবারে ভালোভাবে রেখেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেই মাত্র ইসিআই এর হাতে এই আইন শৃঙ্খলাটা গেল, তখন ওই হুঙ্কার আর আইন শৃঙ্খলার অবস্থা দুটো যেন কোথায় মিলেমিশে এক হয়ে গেল। এর বিরুদ্ধে আমরা, তাই আজকে আমরা বলতে চাই যে ঘটনা ঘটিয়েছে কালকে, আমরা তীব্র বিরোধিতা করি, তীব্র বিরোধিতা। আমরা আদালতের উপর আস্থাশীল বলেই তো আদালতে গিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন সাধারণ নাগরিক হিসেবে গিয়েছেন সেখানে, তৃণমূল কংগ্রেসের হয়ে যাননি, তিনি তো একজন সাধারণ নাগরিক হিসেবে গিয়েছেন বাংলার বৈধ ভোটারকে যাতে ভোট দেওয়া থেকে বঞ্চিত করা না হয় তার জন্য। আজকে তাই
আমরা সর্বোচ্চ আদালতের যে অর্ডারগুলো ভায়োলেট করার এই হুঙ্কার বাবুরা যেগুলো করছেন সেটা কিন্তু আদালতও স্পষ্টভাবে বুঝতে পারছে, এই বিশ্বাস আমাদের আছে। সুতরাং আমরা আমাদের আইনের পথে যা পথ হচ্ছে আমরা তো সেটা চলবো, কিন্তু তার সাথে সাথে এই যে যাদের ডাকা হয়েছে তাদের তো ইসিআই যাদের ডেকেছেন সর্বোচ্চ আদালত 6 তারিখে হাজিরা দিতে, তাদের সামনে যখন মামলা হবে তাদের সকলকে মনে রাখতে হবে ইসিআই এনে বসিয়েছে, যাদের ট্রান্সফার করে বসিয়েছে দায়টা তো ইলেকশন কমিশন নেবে, নির্বাচন কমিশন নেবে। ফলে আমরা আস্থাশীল বিশ্বাস রাখি সমস্ত এই জুডিশিয়াল প্রসেসের ওপর। ধিক্কার জানাই আমরা দলের পক্ষ থেকে এই ঘটনা যা ঘটেছে কালকে। সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলছে এমন একটা রাজ্যে যেখানে সবকিছু রাজনীতি করা, সেটা মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা মনে রেখে বলেছেন যে একজন হাইকোর্টের বিচারপতি চেয়ার থেকে রিজাইন করে গিয়ে বিজেপির ক্যান্ডিডেট হচ্ছেন, এই বিষয়গুলো তো মহামান্য সুপ্রিম কোর্টের মাথায় আছে, তো সেগুলো দেখেই এই ধরনের মন্তব্য করেছেন। আর যদি চলতি পরিস্থিতির কথা বলা হয় তাহলে গোটা পরিস্থিতিটা এখন কন্ট্রোল করছে বিজেপি ভায়া নির্বাচন কমিশন। সমস্ত অফিসারদের সরিয়ে দিয়েছে। চন্দ্রমাদি বললেন 483 জন, 483 জন ইনক্লুডিং চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি অ্যান্ড সিপি। এতজন অফিসারকে একটা নির্বাচিত সরকার, এতদিন ধরে একটা কাঠামো চলছে, ভোটের মুখে সরিয়ে দিয়েছেন, দায় দায়িত্ব আপনাদের। ফলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটাই বলে থাকুন দয়া করে কেউ তার মানে করবেন না যে সেটা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলকে বলছেন। তারা বলছেন পশ্চিমবঙ্গের এখনকার সিস্টেম যেটা কন্ট্রোলড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। একটা উল্লেখ করেছেন যারা যে সিবিআই বা এনআইএ কে তদন্ত করানো। দেখুন, সিবিআই এনআইএ কে দিয়ে তদন্ত হবে কি না হবে তো সুপ্রিম কোর্ট বলবে, সে তাদের বিষয়। কিন্তু কমিশন যাহা কমিশন তাহাই সিবিআই, তাহাই এনআইএ, তাহাই ইডি, অর্থাৎ গোটাটাই হচ্ছে বিজেপির শাখা সংগঠন আর গণসংগঠন। তো এর আগেও তো আমরা দেখেছি সিবিআই 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 বলা হয়েছে, আরজি করার ক্ষেত্রেও সিবিআই। তো সিবিআই এসে তো বলেছে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল সেটাই ঠিক, যাকে অ্যারেস্ট করেছে সঠিক অ্যারেস্ট। তো সুতরাং এই সিবিআই কে দেয়া মানে এগুলো তো সব কেন্দ্রীয় সরকারের। সিবিআই চলতে হবে বিজেপির কথায়, নির্বাচন কমিশনও চলে বিজেপির কথায়, এনআইএ চলে বিজেপির কথায়। তো সুতরাং নতুন করে সেখানে তো আর কোনো তদন্তের কি দরকার আছে? বিজেপি যা করাচ্ছে, যা করছে, আবার তদন্ত বিজেপি করবে, এ তো আজব কথা। সেই কমিশনের নিয়োগ করে মুখ্য সচিব, ডিজি, ডিএম, এসপি তাকে ফোকাস করেছে। হ্যাঁ, সেটা তো তাদের করতে হবে। আমরা তো দিদি যেটা পরিষ্কার করে বলেছেন ওদের নিয়োগ করেছে, যাদের বলেছে সব কজন কমিশনের এই ট্রান্সফার যে অফিসার তাদের মধ্যে প্রত্যেকে। তো ফলে কমিশন যাদের নিয়োগ করেছে তার মানে তারা ফেল করেছেন, তারা ফেল করেছে। তো তাদের সুপ্রিম কোর্ট যদি শোকজ করে থাকেন তো সঠিক কাজ করেছে। একবার তো ইসির উচিত এই মানে ছেলে খেলা না করে অবিলম্বে যে যেখানে ছিল ফেরত দেয়া। ওরা যাদের এনেছে তারা ফেল করেছে, সুপ্রিম কোর্ট তাদেরকে শোকজ করছেন, তারপর তাদেরকে কন্টিনিউ করাবেন কেন? যারা ছিল সামলাচ্ছিল ঠিকঠাক তাদের ফেরত দিন। জাস্টিস বাগচি তো এটাই বলেছেন, যাদের হাতে ল অ্যান্ড অর্ডার দে শুড হ্যাভ বিন মোর ভিজিলেন্ট। সেটা হলো কোথায়? বাংলাটা শেষ করেন। মুখ্যমন্ত্রী আজকে দায়ের জন্য মানে একবার কংগ্রেসকে দায়ী করছেন, একবার বিএনপিকে দায়ী করছেন, একবার অমিত শাহকে দায়ী করছেন। না, এটা তো একদম পরিষ্কার, এটা ওইভাবে দেখা ঠিক না। মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তার বার্তা স্পষ্ট। সেটা হচ্ছে অমিত শাহ কলকাতা সফর এবং বিজেপি চক্রান্তকে কেন্দ্র করে তৃণমূল বিরোধী যে দলগুলি বিজেপির বি টিম সি টিম দালাল হিসেবে কাজ করছে তারাই করেছে। একদিকে ইলেকশন কমিশনকে দিয়ে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনটা অলিখিত জরুরি অবস্থা করে করায়ত্ত করে নেওয়া, আর উদ্বিগ্ন মানুষ যাদের ভোটাধিকার কাড়া হচ্ছে তাদেরকে উত্তেজিত করে দিয়ে
সংঘাতের রাস্তায় ঠেলে দেওয়া। তৃণমূল একই কথা বলছে, লড়াই করতে হবে, নাগরিকত্ব রাখতে, তৃণমূল পাশে আছে, কিন্তু হিংসার রাস্তায় নয়। তাতে ওদের পারপাস সার্ভ হচ্ছে। বাংলায় ওদের অশান্তি চাই, রক্ত চাই, মৃতদেহ চাই, যাতে রাষ্ট্রশক্তির আরো অপপ্রয়োগ করতে পারে। ওদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না। শান্তিপূর্ণভাবে আমরা অধিকারের লড়াই লড়ছি, আইন মেনে, কোর্টের উপর পূর্ণ আস্থা রেখে। সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন। অমিত শাহ আগ্রায় বলেছেন যে তিনি শুভেন্দু অধিকারীকে ভয় করে দাঁড়াতে বলেছিলেন, নন্দীগ্রামে চেয়েছিলেন দাঁড়াতে, এবং এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় হারবেন এবং ভবানীপুরও হারবেন, মানে ওখানে গিয়ে হারাতে হবে, ওই জন্য শুভেন্দু অধিকারী। না, এই কথাগুলো বলার কোনো অর্থ হয় না। মানে কখন কাকে কে কানে কানে বলেছেন, উনি আবার মানে উনি কি দুটোই বলেছেন, নন্দীগ্রাম আর ভবানীপুর, নাকি একটা ভবানীপুর বলেছেন, নাকি কি করলেন? কে হারবে আর কে জিতবে, যে আমার সাধারণ সম্পাদক একটু আগেই প্রথমেই বলেছে যে উনি যখন বলেছেন যে আমি 15 দিন ধরে এখানে থাকবো, উনি বরঞ্চ 1 মাস ধরে থাকুন, এটাই আমরা চাই। কারণ উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এসে থাকলে বিরাট ব্যাপার, এসে থাকবেন 1 মাস ধরে। কিন্তু এটা যদি দম থাকে বলবেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে উনি তারপরে 1 দিন থাকবেন। না, তার মানে একটা জিনিস পরিষ্কার তার মানে হয়ে গেল যে কি হলো? শুভেন্দু, অমিত শাহ বলছেন কি শুভেন্দু দাঁড়াতে চাননি। আর শুভেন্দু কি এতদিন ধরে আপনাদের সবার আর্কাইভ বের করুন, দল বললে আমি দাঁড়াবো। কিছু কিছু লোক মারপিটের দৃশ্য করে কিরকম ভাবে জানেন তো, মারতে যাচ্ছে পেছন দিকে, ওরে ধর ওরে ধর। শুভেন্দু সেইভাবে মানে হারবে জেনে নাটক করতে গেছিল, ঠিক আছে। এবার বিজেপি তাকে সেটা ধরিয়ে দিয়েছে। বাজার গরম করছিল, আমি নন্দীগ্রাম এই ভবানীপুরে দাঁড়াবো, আর আজকে অমিত শাহ বলছে উনি কিন্তু দাঁড়াতে চাননি। তা কোনটা ঠিক? এইটা মানে ঠিক হোক, শুভেন্দু যে হারবে এটা ঠিক হয়ে গেছে। অমিত শাহ বলেছেন তুমি দাঁড়াও, আর ভবানীপুরের মানুষ বলবে তুমি হেরে বাড়ি যাও, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এখন প্রশ্ন হলো শুভেন্দু দাঁড়াতে চেয়েছেন না চাননি? অমিত শাহ বলেছে শুভেন্দু দাঁড়াতে চাননি, তাহলে আপনারা যে এতদিন ধরে বাইট চালালেন ব্রেকিং, শুভেন্দু চ্যালেঞ্জ ভবানীপুরে দাঁড়াবো, তাহলে কোনটা ঠিক? তাহলে আপনারা তাহলে ভুল খবর চালিয়েছেন। এই প্রশ্নটা তো আপনাদের কাছে আমাদের। শুভেন্দু মুখে বলেছেন আমি দাঁড়াতে চাই, আর অমিত শাহ বলছেন উনি দাঁড়াতে চাননি। এর একটা ফয়সালা হোক, তারপর তো ভোট টোট ওর তো হারাটারা তো হয়ে গেছে, কিন্তু ও দাঁড়াতে চেয়েছে না দাঁড়াতে চাইছে, এইটা একটা ফয়সালা হোক। নন্দীগ্রামের কথা বলছি, আমরা বলেছি ভবানীপুরও দাঁড়াবো। শুভেন্দু তো সেটাই বলছিলেন যে নন্দীগ্রামের পাশাপাশি আমি পার্টি অনুমতি দিলে আমি ভবানীপুরে দাঁড়াবো, আমি ভবানীপুরে এই করবো। তো শুভেন্দু তো এইগুলোই বলে এসছে। এটাই অমিত শাহ তিনি বলেছেন যে দাঁড়াতে চাইনি, কিন্তু তবুও জোর করে উনি বলেছেন আর কি। ওই যে বললাম কানে কানে বলেছেন যে ওইখানে দাঁড়াতে ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন এবং ভবানীপুরও হারবেন। আচ্ছা, এই কথার কোনো মানে হয় নাকি? কোনো মানে নেই। উনি এসেছেন, বলেছেন, বলে চলে যাচ্ছেন, আবারও ওই একই কথা। তো দম থাকলে 4 মের পরে 1 দিন থাকবেন, ওই 1 মাসটা যেন এক্সটেন্ডেড হয় আপ টু 5th or 6th of May, তাহলে দেখবো আমরা কত দম আছে। শকুনের সাপে গরু মরে না। শকুনের রাজনীতি করছেন তো বাংলায়, তাহলে এটাও জানেন যে শকুনের সাপে গরু মরে না। এটা আবার উনি প্রবাদটা জানেন কিনা জানি না, এটা বাংলা ভাষায়। বলছি যে মাল্লা নিয়ে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের পর এখন পুনরায় আবার অশান্তি শুরু হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, রাস্তাতে অবরোধ করে মহিলারা বসে গেছেন, পুলিশের ড্রাইভারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সিচুয়েশন, পুলিশ আহত হচ্ছে। আমরা সকলের কাছে দলের তরফে, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, আমরা দলের তরফেও আমরা আবেদন জানাচ্ছি যে বিজেপি প্ররোচনা দিচ্ছে, ইলেকশন কমিশন আপনাদের নাম কাটছে, আপনাদের উদ্বেগের মধ্যে ফেলছে। বিজেপি এবং ইলেকশন কমিশন দায়ী। এই লড়াইটা লড়ে অধিকার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে। দয়া করে অন্য কোনো শক্তির কথায় আপনারা জানেন না, যারা আপনাদের সামনে উত্তেজিত বক্তৃতা দিয়ে আপনাদেরকে উত্তেজিত করে এই অশান্তির দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকেও পেছন থেকে কিন্তু তারাই চালাচ্ছে যারা আপনাদের নাম কেটেছে।
ফলে আপনারা দয়া করে এমন কোনো উত্তেজনাকর কাজ করবেন না যাতে সেই বিজেপি, সেই ইলেকশন কমিশন, সেই দিল্লির জমিদারদের চক্রান্তমূলক হাতটা শক্তিশালী হয়। আমরা এই ধরনের কোনো হিংসা, আমরা তার বিরোধী। কিন্তু আর একটা পাশাপাশি বলতে হবে, ইলেকশন কমিশন কি করছেন? আপনারা তো সব অফিসার চেঞ্জ করেছেন, চিফ সেক্রেটারি, এটাই তো Home মূল Secretary। ব্যাপার, এটাই তো মূল জায়গা, এটাই তো মূল জায়গা। কারণ এটার কন্ট্রোলটা কে করবে? ল অ্যান্ড অর্ডার কার হাতে? আমাদের তো এসিআই গেলে বলে ডোন্ট শাউট, এখন কি করছে? জান না, মানুষদের সামনে গিয়ে গণেশ কুমার এসে দাঁড়ান না। এসে দাঁড়ান একবার, দেখি দম, দেখি শাউট কতটা করতে পারেন। দম থাকলে শাউট করবেন। মানুষকে অধিকার খর্ব করা হচ্ছে, ব্যক্তি ধরে ধরে, পরিবার ধরে ধরে নাম বাদ দেওয়া হচ্ছে, মানুষকে প্ররোচনা দেওয়া হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে। আর তৃণমূল বিরোধী কিছু অপশক্তি সেই মানুষদের আবেগকে নিয়ে বিপথে চালিত করে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। এই গোটাটা বিজেপি বাংলা বিরোধী রাজনীতি এবং দিল্লির আরো ক্ষমতা প্রয়োগের জন্য এই প্রেক্ষিতটা তাদের দরকার, তারা সেটাকে ব্যবহার করছে। একটা কোয়েশ্চেন হচ্ছে যে সকলেই আশা করেছিলেন যে আজকে থেকে ট্রাইব্যুনালটা চালু হয়ে যাবে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গতকাল কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি তারা কমিশনের যে পরিকাঠামো তার নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন। না, আমি সংবাদ মাধ্যমে দেখেছি যে আপনারা নানা রকমের সংবাদ মাধ্যম সূত্র ধরে বলছিলেন যে কমিশনের যে ভূমিকাটা যেটা হওয়া উচিত ছিল এই ট্রাইব্যুনালের নিষ্পত্তি সম্পর্কে এবং ট্রাইব্যুনালের কাছে মানুষের মামলা নিয়ে যাওয়া সম্পর্কে, সেটা সেই পরিকাঠামোটা কিন্তু সঠিকভাবে করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং অনেক বিচারপতিরা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন প্রত্যেক মানুষের তো একটা জানার কিংবা তার নিজের পক্ষ সমর্থন করবার সুযোগ থাকতে হবে, সেসব জায়গাগুলোই নেই। তাহলে সে জায়গা না থাকলে কি করে হবে? অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন, এমনকি অনেকে থাকতে চাইছেন না। আমি সংবাদ মাধ্যমে দেখেছি, আমি তার বাইরে বলছি না। এটা কি কোনোভাবে মানুষকে আরো অসুবিধায় ফেলবে না যত ট্রাইব্যুনালের দিন দেরিতে হবে? পুরোটাই তো অবশ্যই অবশ্যই অসুবিধা হবে, কিন্তু মাননীয় বিচারপতিরা তো ভারতবর্ষের যে আইন আছে সেই আইনটারই কথা বলবেন। তাহলে তো পুরো প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসকে একটা গোবাই দিয়ে দিতে হয় যে আমি জানলাম না যে আমার অপরাধটা কিসের অপরাধ, অপরাধ কারণটা কি সেটা জানলাম না, আমাকে কেটে দিল। তা আমি কারণটা জানলাম না, আমি যাবো কি করে? সেই পরিকাঠামোই নেই। এটাই তো বলেছেন বিচারপতিরা। অমিত শাহ যে শর্টকাটের কথা বলছেন, যে এসআইএ কি শর্টকাটের মানে এসআইএ কি বাংলায় ক্ষমতা দখলের শর্টকাট বলে আপনারা মনে করছেন? কিসের? অমিত শাহ যে শর্টকাটের কথা বলছে, মানে এসআইএ দিয়ে যেভাবে নাম কাটা গেছে, এইভাবে কি সব রকম চেষ্টা করেছে। বাংলার টাকা বন্ধ দিয়ে শুরু করেছে, বাংলার ইতিহাস ঐতিহ্যকে অপমান, স্বাধীনতা সংগ্রামকে অপমান, মনীষীদের অপমান, বাংলা ভাষাকে অপমান, বাংলা বললে পিটিয়ে মারা, বাংলা বললে বাংলাদেশে পাঠানো, শেষ পর্যন্ত এসআইআর এর নাম করে বৈধ ভোটারদের হয়রানি করা, মৃত্যুর মিছিল দেওয়া, সমস্ত রকম চেষ্টা করছে। এই রাজ্যে বৈধ ভোটার কাটো আর অন্য রাজ্য থেকে ভোটার কপি পেস্ট করে জাল ভোটার দিয়ে এখানে ভোট করাও, এইসব অমিত শাহ খাটবে না। মানে ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি তো, এটা পশ্চিমবঙ্গ। আবার বাংলায় প্রবাদ। Generally, this CGI, Supreme Court, so-called Chief Secretary, DM, BGP, and they have been asked to be present on 4th of April. Yes. Apart from that, Supreme Court have also observed, made an observation today saying that this is one of the most polarized states. How do you see to this? No, this is what the game plan is clear. Is clear here. That is what the Honorable Supreme Court has said. Because here, what are they doing? Law and order is under the entire control of the ECI. It was their duty and obligation to see that the honorable judges, they are protected in the proper way, they do their function properly. It was their responsibility, the ECI's responsibility, because law and order is not in the hands of the state government or in the hands of the Honorable Chief Minister. Therefore,
Therefore, actually, they have cursed this by their observations. They have blamed the Election Commission of India. Therefore, they have failed. Who are the officers? We have time and again said that you are unnecessarily changing the officers, transferring them every day. Every midnight we see that the officers are being transferred. There are 483 officers who have been transferred. Now, if compared to other states who are facing this election, it's only 23. So it is 21 times more. Why? What for? What is the reason? Now you transfer, and whosoever has been called by the Honorable Supreme Court, each of them is a transferred official who has been appointed by ECI. And did your party make a primary investigation? Who were these people? Who were How can we make a primary investigation? Kindly tell me the law. No. Can we go into it? Can we go into it? If I can go into it, then the primary and the final stage comes. We cannot go into it because the entire thing is under the control of the ECI. Constitution doesn't permit us. The party will go. Who were these people? Those are confirmed. And No, that is different. When we are speaking about Honorable Supreme Court's observations and their directions, so we have to go by the law. Now we have no power in our hands. Neither our party also cannot do any investigation in that way. Yes, but we have said, and we are again repeating, that the entire matter is a game plan, only to find out some way, to find out a way out, so that the voters, legal voters, valid voters, they are ousted from the voter list, and the voters who are not eligible to vote, they be brought from outside others from other states outside. So this is the game plan, and to somehow create some halla gulla here, so that the thing goes out of the control, and they have the power here. They can put their control over here, because each and every investigating agency is under the control of the central government. मेरा सवाल आज ये है कि जब मुख्यमंत्री के घर के सामने से अमित शाह का रैली जा रहे थे, तो हमने देखा अमित शाह रैली खत्म बिना किए मुख्यमंत्री घर के सामने गाड़ी करके निकल गए। 1 किलोमीटर का रैली भी खत्म नहीं हुआ। जहां बीजेपी की तरफ से जूता दिखाया जा रहा था तृणमूल समर्थक को, वहां अमित शाह रैली ना करके चल जाना और ये आरोप लगाना कि तृणमूल कांग्रेस जानबूझ के रैली करने नहीं दिया, गुंडागर्दी कर रहा था, कैसे देख रहे हैं आप इसको? ये पूरा चीप पॉलिटिक्स है अमित शाह जी का। तो अमित शाह जी तृणमूल कांग्रेस कोई वहां पर कोई गुंडागर्दी नहीं किया। अमित शाह क्यों नहीं गया? अमित शाह का मालूम है जिस सीट में वो गए थे भवानीपुर, वो भाजपा बुरी तरह से हारने वाला है। वो भाजपा बुरी तरह से हारने वाला है। भाजपा बुरी तरह से हारने वाला है, तो वो क्यों गए थे वही जाने। उसका साथ तृणमूल, उसका पार्टी भाजपा पार्टी वो हारने वाला है, तो अमित शाह के पास तो ये मालूम है, खबर है, तो इसीलिए थोड़ा खुद भी कंफ्यूज थे ना। अमित शाह ने ये भी कहा है आज, अगर पश्चिम बंगाल में परिवर्तन लाना है तो भवानीपुर में सबसे पहले परिवर्तन लाना जरूरी है। पश्चिम बंगाल में तो प्रत्यावर्तन होगा, बंगाल में तो प्रत्यावर्तन होगा। अभी जितना बार चाहे अमित शाह जी बंगाल के लिए टिकट वो काट ले, जितना बार चाहे इलेक्शन तक। हम लोग एक बार उसका रिटर्न टिकट हम लोग खरीद कर देंगे, वो रिजल्ट निकलने के बाद। माता वाले इशू में सुप्रीम कोर्ट ने कहा है कि कोई भी मुद्दा अगर यहाँ पर होता है तो उसे राजनीतिक नजरिए से देखा जाता है, जो ठीक नहीं है। देखिए, हमारा ख्याल से वो अभिजीत गांगुली का मैटर में ऐसा कमेंट किया, क्योंकि एक सिटिंग जज कलकत्ता हाईकोर्ट का वो नौकरी छोड़ के भाजपा का कैंडिडेट बन गया। वो तो जुडिशियरी के लिए, क्रेडिबिलिटी के लिए ठीक नहीं है ना। ऐसा थोड़ा सब बैकग्राउंड देखकर वो कमेंट किया। हम लोग पूरा लॉ अबाइडिंग सिटीजन है। ऑनरेबल सुप्रीम कोर्ट यहाँ पर जो ऑर्डर्स ऑब्जर्वेशन देते हैं, ये जो SIR के नाम पे भाजपा और इलेक्शन कमीशन जो कर रहा है, तो सुप्रीम कोर्ट बहुत सारे ठीक ठाक वो ऑर्डर
दे रहे हैं। हमारा ऑनरेबल चीफ मिनिस्टर भी सुप्रीम कोर्ट सीजीआई का इजलास में सवाल किए थे। सुप्रीम कोर्ट तो पॉजिटिव वे से रिस्पॉन्ड किया और अभी पूरा क्लियर है। ये भाजपा पूरा ईसीआई को सामने रखकर पूरा कंट्रोल लेना चाहते हैं और हम लोग, ये सिर्फ तृणमूल का लड़ाई नहीं है, ये पूरा बंगाल का हर एक आदमी का लड़ाई है, जिसका नाम वो लोग डिलीट कर रहा है जो लोग लीगल वोटर्स है। तो सुप्रीम कोर्ट ये देख रहे हैं कि भाजपा पूरा कर रहे हैं और अभी ये जो गोलमाल है, डिस्टर्बेंसेस है, ये बैक्ड बाय भाजपा, प्लान्ड बाय भाजपा, बीटिंग्स ऑफ भाजपा। हम लोग शांति से रहना चाहते हैं, वो लोग सीन क्रिएट करने के लिए प्लान कर रहा है। क्योंकि अगर कोई सीन क्रिएट हो जाए, ऑनरेबल जजेस अटैक हो जाए, डिस्टर्ब हो जाए, तो भाजपा थ्रू ईसीआई सेंट्रल गवर्नमेंट का जो पावर्स है वो मिसयूज करने का और भी कोशिश करेगा। उसका एक सीन चाहिए, उसको डिस्टर्बेंसेस चाहिए और हम लोग ये डिस्टर्बेंसेस नहीं चाहते हैं। हम लोग भी लड़ाई में हैं, हम लोग ही लड़ रहे हैं, लेकिन लीगल तरीके से। কুণাল দাস এর আগে শুভেন্দু অধিকারী বহুবার শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশে তাকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। ইডির তরফে শান্তনু সিনহা বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে পুলিশ নিয়ে, কি বলবেন? একেবারেই বলতে পারবো না, কারণ এখন ভোটের সময় হঠাৎ ইডির নানা রকম মনে পড়ছে। সবাই বুঝবেন এক কথা যে এগুলো রাজনৈতিক অভিসন্ধিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত এবং বিজেপিকে বা বিজেপির কথায় এই কাজগুলো হচ্ছে। সেন্ট্রাল এজেন্সি বিজেপি শাখা সংগঠনের মতো ভোট ঘোষণা হয়ে গেছে, নমিনেশন শুরু হয়ে গেছে, পুরনো মামলায় যাদেরকে ডাকা হচ্ছে তাদের বিজেপি দেখতে পারে না, বিজেপির পথের কাঁটা, তাদেরকে ডিস্টার্ব করে দেওয়া হোক। তারা একটা সামান পেলে আইনি পরামর্শ করতে হবে, ডাক পেলে গেলে সারাদিন বসিয়ে নষ্ট করে দেওয়া হবে। লড়তে এত ভয়, তা আবার রাজ্য চালাবে, তা আবার পরিবর্তন হবে, একটা ভোট লড়তে গিয়ে এত সাঙ্গ পাঙ্গ, এত লোক চাই? হ্যাঁ, নিজেদের দম নেই ভোট লড়তে গিয়ে, নিজেদের দমে তো ভোট লড়ে প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী এবং প্রত্যেকটা রাজনৈতিক দল। এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ধরনের সাঙ্গ পাঙ্গ যত আছে সবাইকে নিয়ে একেবারে বাহুবল দেখিয়ে তবে ভোট লড়তে হবে। কেন? কতটা মানুষের উপর বিশ্বাস নেই, মানুষের উপর বিশ্বাস নেই, কারণ মানুষের জন্য তো করে না কিছু। বাংলার মানুষের জন্য কিছু করেনি। 2 লক্ষ কোটি টাকা পাওয়ার কথা বাংলার মানুষের, সেটা দেয় না। তো দেয় না, তাহলে আর বিশ্বাস করে না মানুষের উপর, মানুষের উপর কোনো আস্থাই নেই, ফলে এই ধরনের কাজ করবে। আজকে ইডির তরফে দিল্লি হাইকোর্টে বলা হয়েছে যে কলকাতায় যে ইডির অফিস রয়েছে তার তদন্তের পক্ষে আদৌ নিরাপদ নয়, কারণ গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, দিল্লি হাইকোর্টে বলা হয়েছে যে কলকাতায় যে ইডি দপ্তর রয়েছে তদন্তের ক্ষেত্রে তা আদৌ নিরাপদ নয়, কারণ এখানে যে কোনো সময় গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার আশঙ্কা করছেন তারা। এখনো পর্যন্ত ইডির দপ্তরে কখনো কিছু ঘটেনি। ইডির তরফ থেকেই বরং নানাভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক তল্লাশি, ভোটের সময় পুরনো মামলায় জুড়ে এগুলো করা হয়েছে। আমার মনে হয় ইডি অফিসাররা যতটা এটা না করছেন, তাদের দিয়ে বিজেপি সব দিক থেকে বদনাম করা, ডিস্টার্ব করা, যেটা চন্দ্রবাবু বললেন, মানুষের উপর ভরসা নেই। শুধু কতখানি ভয় পেলে বিজেপি এগুলি করে, কতটা ভয় পেলে একটা দল এই জিনিস করতে পারে। সমস্ত রকম লোকদাঁত বের করা, কোথায় কে তাকে নোটিশ ধরাও, ওখানে কোর্টে গিয়ে এই বলো, ওই বলো, সেই বলো, এইগুলো করার কি মানে আছে? ভয় তো বটে, 21টা রাজ্যে আছে আমাদের, 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, 21টা থেকেও শান্তি হয়নি। 22টার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কেন? ফার্স্ট টাইম অবশ্য বলছেন যে আমার কাছে 168টা সিট আছে, শুধু ভবানী ভোটটা জিতে গেলে আমরা জিতে যাবো, এইটা কি দেখা 68, তাহলে একটা হলো তো 69 হলো, আর একটা কোনটা? হ্যাঁ, 170 ওটা আমরা জিতে যাবো। না বুঝলাম না তো, অঙ্কটা প্রথমে বুঝে আগে।
আমাদের পুরো নন্দীগ্রাম মিলে 100। ও নন্দীগ্রামটা বাদ দিয়েছেন, ওটা নেই, আগে তো ছিল, ওটাকে বাদ দিয়েছিলেন আগে নাকি? ওটা তো ওনাদেরই ছিল, তাহলে ওই হিসেব থেকে একটা বাদ দিয়েছিলেন আর কি। তাহলে আর একটা কি মানে অঙ্কটা কষতে হবে, একটু জানতে হবে। না, আমার বক্তব্য এটা তো অমিত শাহ এই যে কথাটা বলেছেন 168 আছে আর দুটো পেলে জিতবো, তো এখন কথা হচ্ছে এটা তো উনি ক্লারিফাই করবেন যে আগের বার উনি বলেছিলেন হ্যাঁ এইটাকে সরাব, আগের বার উনি বলেছিলেন আপকি বার 200 পার, তো 200 পারটা হলো না কেন? এই ক্লারিফিকেশন তো উনি দেবেন। উনি একটা করে গল্প শোনাবেন, সেটা মিলবে না, ফেল করবেন, আবার 5 বছর বাদে নতুন গল্প শোনাবেন, আর আমাদের তার উত্তর দিতে হবে। এটা কি? আগে তো উনি উত্তর দেবেন যে আপকি বার 200 পার। ভোটের পর কি বলেছিলেন? ভোটের পর তো অন্য কিছু বলেননি, তখন তো বলেছিলেন জিতবো। কাউন্টিং এর পর দেখেছেন হেরে গেছেন। আমরা তো আবার বলছি 200 পার বলে 77 পেয়েছেন, 170 বলছেন 60 পাবেন, আনুপাতিক হারে যেটা হবে সেটাই পাবেন, কমিয়ে নেবেন। অমিত শাহের আসল লড়াইটা দিল্লির, নরেন্দ্র মোদীর পর অমিত শাহ বনাম যোগী আদিত্যনাথ লড়াই চলছে। এটার সঙ্গে কাहीं पे निगाहें कहीं पे निशाना। লড়াইটা হচ্ছে আগে যোগীকে সামলা, পরে ভাববি বাংলা। ওদের নিজেদের দলের গোষ্ঠীবাদী চলছে। ये उनको समझ में आ जाएगा। ये अभी हो रहा है। ये जो बंगाल में अमित शाह जी जो कर रहा है ना, वो नेशनल पॉलिटिक्स में भाजपा का अंदर की बात है। वहां पर अमित शाह वर्सेस योगी आदित्यनाथ है। यहाँ पर ये जो नोटंकी चल रहा है, कॉन्स्पिरेसी चल रहा है, कुछ करके दिखाना चाहिए, क्योंकि वहां से योगी आदित्यनाथ स्ट्रॉन्ग हो जा रहा है पार्टी के अंदर में। तो ये तो उसका लड़ाई चल रहा है और भुगतना पड़ रहा है बंगाल को। One last please tell us about that one of your workers really murdered. यस, नंदीग्राम में हमारा वर्कर फरीन दास वो ब्रूटली मर्डर हुआ। एकदम ये भाजपा का जो आदमी है वो मर्डर कर दिया। कल से उसको थ्रेट कर जा रहा था। अमित शाह कलकत्ता में है, बंगाल में है, और भाजपा वर्कर्स ने तृणमूल कांग्रेस का एक वर्कर को ब्रूटली मर्डर कर दिया नंदीग्राम में। इसके जवाब होगा, मुंह तोड़ जवाब होगा, डेमोक्रेटिक वे से जवाब होगा, और नंदीग्राम में पवित्र कर को जीता कर जवाब होगा। और शुभेंदु अधिकारी बोथ नंदीग्राम एंड भवानीपुर वो हारने वाला है। अमित शाह आज तो नॉमिनेशन फाइल में गया था ना, तो हारने के बाद किधर मीट करेंगे उससे? उस दिन तो अमित शाह को कलकत्ता रहना चाहिए ना। गर्मी का धूप और बारिश ये सब उनका हैबिट लगाना है ना। ये कैसे, हम तो गाड़ी देख के चमक गए कि ये कैसा गाड़ी है, बाप रे बाप। अमित शाह को सिर्फ भाजपा को सिर्फ ये अभी बाकी है, सब कर दिया है। वो वोट जीतने के लिए वो फोर्ट विलियम से थोड़ा थैंक्स अभी बाकी है। वो शायद अभी जो 29 तक टाइम है, तो रोड्स पे अमित शाह टैंक पे उठकर वो ये ऐसा हाथ वेव करे, ऐसे पिक्चर अभी बाकी है, वो टैंक्स लेकर उसको रोड शो करना पड़ेगा, तब भी बंगाल झुकेगा नहीं। झुकेगा।